5.5 ঘন্টার অনুষ্ঠান প্রচার করে থাকে। ভাষাগুলো হচ্ছে ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি ও আরবি। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি শ্রোতাদের জন্য বাংলায় অনুষ্ঠান প্রচার করা হয়। কিন্তু যাদের জন্য এসব অনুষ্ঠান, তারা কি আদৌ এর খোঁজ পায়? শর্টওয়েভে সম্প্রচারিত বহির্বিশ্ব কার্যক্রমের এ সকল অনুষ্ঠান কি ঠিকভাবে শ্রোতার কানে পৌঁছে? Actually, I don't know about Arabic program in Bangladesh better. I have not found anyone listening this program in Arab country. I haven't found anyone listening to Urdu program of Bangladesh Betar in Pakistan. Before coming here in Bangladesh, I didn't know about the external service of the Bangladesh Betar. We didn't know that there was Nepali service in Bangladesh Betar, and I found nobody listening to Bangladesh Betar's Nepali service back there in Nepal. The content is actually monotonous. It's nothing new there. Every day the same thing comes, and the same thing we go on, and that's how it goes. Programs should go in FM. If it goes in FM, then more people will hear because this is the world of FM, not the shortwave or medium wave. বাংলাদেশ বেতারের একটি শ্রোতা গবেষণা ইউনিট থাকলেও বাজেটের অভাবে এটি যথেষ্ট কার্যকর নয় বলে জানা যায়। একাডেমিতেও বাংলাদেশ বেতার নিয়ে গবেষণার চিত্র খুব হতাশাজনক। কেউ কেউ বলেন, দাতা সংস্থাগুলো এই খাতে অনুদান না দেয়ায় মিডিয়া গবেষক হিসেবে যারা পরিচিত আছেন, তারা বাংলাদেশ বেতার নিয়ে খুব একটা মাথা ঘামান না। দেশে শতকরা কত ভাগ মানুষ বাংলাদেশ বেতার শোনে, তার কোনো নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ মিডিয়া ডেমোগ্রাফি সার্ভে BMDS 2009-এর রিপোর্ট অনুযায়ী শতকরা 19 জন উত্তরদাতা বলেছেন তারা রেডিওর নিয়মিত শ্রোতা। এর মধ্যে বাংলাদেশ বেতার যারা শোনেন, কারো কারো মতে বিকল্প নেই বলে তারা বাধ্য হয়ে শোনেন। আমি মনে করি এগুলো ইন্টেনশনাল সার্ভে, কিন্তু আসলে এই সার্ভেগুলোর যে তথ্য উপাত্ত, এগুলো অনেকটা আরবান কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। ফলে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক সময় অনেক সার্ভে এখানে করানো হয়, অর্গানাইজ করানো হয়, এবং আমাদের উপর এই সার্ভে রিপোর্টগুলো ছাপিয়ে দেওয়া হয়। এগুলো যদি একটা সিস্টেমেটিক ওয়েতে এই সার্ভে হতো, তাহলে দেখা যেত যে বাংলাদেশ বেতারের যেই রুরাল এলাকায় যেই শ্রোতার সংখ্যা, সেটা আমি মনে করি 60%-এরও বেশি। জনপ্রিয়তা কমে যাচ্ছে এমনটা বলবো না, আসলে শ্রোতার মধ্যে একটা বিভাজন হচ্ছে। শ্রোতারা কেউ একদিকে চলে যাচ্ছে, কেউ আরেকদিকে চলে যাচ্ছে। তারপরেও আমি মনে করি যে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান, বার্তা, প্রচার মান এটা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে, এবং সেই সুযোগগুলো কাজে লাগালে বাংলাদেশ বেতার তার হারিয়ে যাওয়া শ্রোতাদের ফিরিয়ে আনতে পারবে। জনপ্রিয়তাতে কোন নিরিখে বিশ্লেষণ করছেন আপনি সেভাবে যদি ধরেন, তাহলে রেডিও বাধ্য হয়ে জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশ বেতার যদি আমরা বলি, কারণ বাংলাদেশ বেতার পুরো দেশেই পৌঁছে। আপনি সংবাদকে কিভাবে গ্রহণ করছেন বা করছেন না, আপনি কতটুকু উদ্বুদ্ধ হচ্ছেন না হচ্ছেন, সেটা আরেকটা বিশ্লেষণের বিষয়, কিন্তু পৌঁছাচ্ছে তো আপনার কাছে। অতএব জনপ্রিয় অজনপ্রিয়তার মধ্যে গিয়ে বলতে হবে রেডিও ছাড়া সেখানে কোনো, বেতার ছাড়া সেখানে কোনো বিকল্প নেই। স্বাভাবিক সময়ে কতজন লোক বাংলাদেশ বেতার শোনে তা নিয়ে বিতর্ক থাকলেও ঘূর্ণিঝড়, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ বেতারই তখন একমাত্র অবলম্বন হয়ে দুর্গতদের পাশে থাকে। এখানেও প্রশ্ন থেকে যায় অনুষ্ঠানের ভাষা ও ফরম্যাট নিয়ে। যে ভাষায় তার অনুষ্ঠান পরিচালনা করেন, যে ফরম্যাটে তার অনুষ্ঠান পরিচালনা করেন, তার অনেকগুলো কিন্তু জনগণ বোঝেন, এবং বোঝেন কিনা সে সংক্রান্ত গবেষণাগুলো সেখানে আমরা সিডরের পরে লক্ষ্য করেছি। অনেকে বলছেন যে তারা যে এলাকাগুলোতে সিডর আঘাত এনেছিল বেশি, তারা বলছেন হ্যাঁ রেডিওর সংবাদ তারা শুনেছেন, রেডিওর সতর্ক সংকেত তারা শুনেছেন বা বার্তা শুনেছেন, তো বার্তাটা তারা ব্যাখ্যা করতে পারেন, মূল্যায়ন করতে পারেন। এখানে ভাষার ঘাটতি ছিল, কিংবা যে ভাষায় বললে হতো সেখানে ঘাটতি ছিল, যে পদ্ধতিতে বলা উচিত ছিল সেটা কিন্তু তারা করতে পারেন। তো ওইগুলোরও কিন্তু ভালোভাবে সাফল্য কতখানি আছে এটা বলা কঠিন যদি আপনি গবেষণা করে দেখে থাকেন। বাংলাদেশ বেতারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগের ক্ষেত্রটি হচ্ছে তার সংবাদ বুলেটিন। রয়েছে অন্য অনেক অভিযোগও। সংবাদ যেগুলো, বুলেটিন যেগুলোকে আমরা বলছি, সেখানে কিন্তু আবারও আমরা বারবার প্রশ্ন করি যে যখন যে সরকার থাকে তখন তার দিকে এক ধরনের তার বায়াস কাজ করে, পক্ষপাতদুষ্টতা কাজ করে, তো তাকে বেশি সে গুরুত্ব দেয়। সে সংবাদ এজেন্ডা নির্ধারণের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ, যতটুকু না সংবাদের গুরুত্ব দেখে তার চেয়ে বেশি সে প্রোটোকলের গুরুত্ব দেখে। সুতরাং আপনি একদিকে যেমন অর্জন করছেন জনগণকে ভালো ভালো জিনিস, আর একদিকে আপনার অর্জনটা কিন্তু ম্লান হয়েছে। তো একদিকে যখন আপনার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়, যে আপনি সঠিক সংবাদ তাকে দেন না, তখন কিন্তু বাকি যতই আপনি উদ্বুদ্ধকরণের সংবাদগুলো দেন, সেটা কিন্তু জনগণ সবসময় সঠিকভাবে গ্রহণ করে। যখন যেই সরকার যায় তখন সেই সরকারের খবরটা তারা দিয়ে থাকে, কিন্তু এখানে বাংলাদেশ বেতার যদি খবরের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে, তাহলে কিন্তু বাংলাদেশ বেতার রিয়েলি
একটা জনসেবামূলক সম্প্রচার হিসাবে আমাদের বাংলাদেশের 15 কোটি জনগণের মনে গেঁথে থাকবে। প্রায় একই ধরনের অভিযোগ শহরের শিক্ষিত তরুণ প্রজন্মেরও। যখন যে দল ক্ষমতা থাকে তখন সে দলের একটা সাফাই গাওয়া হয় কিংবা সে দলের একটা আনা হয়, পক্ষপাতিত্ব আনা হয়, এবং বৈচিত্র্যতাহীন হওয়ার কারণে আমার বাংলাদেশ বেতার থেকে আস্তে আস্তে আমরা সরে যাচ্ছি। বাংলাদেশ বেতারের সবচেয়ে যেটা বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সাউন্ড সিস্টেমটা অনেক পুরনো দিনের লাগে। যারা ওখানে উপস্থাপনা করে তাদের ভয়েসটা ওই রকম তরুণ প্রজন্মদের মতো না, অ্যাট্রাকটিভ কোনো কিছু না। মনে হয় সব কিছুতেই একটা গ্লুমি গ্লুমি ভাব থাকে, নতুন কোনো কিছু আমাদের অ্যাট্রাক্ট করতে পারে না। মাঝে মাঝে শোনা হয়, আর এটার প্রতি শোনার আকর্ষণ কমে গেছে এই কারণে যে এদের উপস্থাপনার বিষয়টা এখন অনেকটা বিরক্তিকর। এরা প্রাণবন্ত উপস্থাপনা করতে পারে না। তারপরে যে একটা দলীয় একটা প্রভাব রয়েছে এর মধ্যে, দলীয় বিষয় নিয়ে এরা বেশি ঘাটাঘাটি করে, দলীয় বিষয়ে আলোচনা হয় বেশি। আর বর্তমান সময় ইয়াং জেনারেশন যেটা চাই রেডিও মাধ্যমগুলোতে, সেগুলো তেমন কোনো উপস্থাপনা বা তেমন কোনো প্রোগ্রাম আমরা দেখি না। এইসব কারণে আর শুনতে ভালো লাগে না। বাংলাদেশ বেতারের শিল্পী সম্মানী লজ্জাকরভাবে কম, যা মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে নিশ্চিতভাবেই নেতিবাচক প্রভাব ফেলে। আমি বেতারে নাটক করছি 91 থেকে, কিন্তু এ পর্যন্ত আমাদের সেরকম কোনো সম্মানী বাড়েনি। এই সম্মানী দিয়ে আমাদের যাওয়া আসা ভাড়াটাই ওঠানো খুব কষ্ট হয়ে যায়। শিল্পীকে তো বাঁচতে হয়। আপনি যখন বেতারের কথা বললেন, তাতে অসংখ্য বিনোদন ধর্মী অনুষ্ঠান, তারা তো শিল্পী। কোনো কোনো ক্ষেত্রে তাদের অন্য পেশা থাকে না, তারা এটার উপরেই জীবন জীবিকা নির্বাহ করে। তাকে যদি আপনি ভালো একটা সম্মানী প্রদান না করেন, তাহলে তো দিনের পর দিন তিনি রেডিওতে অবদান রাখতে পারবেন। বাংলাদেশ বেতারের এ সকল সমস্যা থেকে উত্তরণ দেশের সমগ্র জনগোষ্ঠীর জন্য অপরিহার্য, কিন্তু উত্তরণের আসলে উপায়টা কি? গবেষণা কিন্তু আবশ্যিক একটা বিষয়। আপনি যতগুলো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর কথা বললাম, তাদের প্রত্যেকের বড় একটা আকার থাকে যে গবেষণা সেল। শুনেছি রেডিওর সেটা আছে, তো সেটা কতখানি কার্যকর তার উপর নির্ভর করবে যে দর্শক কী চায় সেটা আপনি জানেন। তো উত্তরণ যেটা বললাম, এর নীতিগত পরিবর্তন দরকার, কাঠামোয় কিছু পরিবর্তন আনা দরকার, পরিচালন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা দরকার। আর গবেষণার ক্ষেত্রে যেটা বললাম, যে আপনাকে জানতে হবে যে আপনারা কী চায় এবং অপর গণমাধ্যমগুলো কীভাবে কাজ করছে, এটা আপনাকে জানতে হবে। এবং যেটা বললাম যে প্রণোদনার একটা বিষয়, সেটা বোধহয় আমাদের নতুন করে এখানে ভাবা প্রয়োজন। এই সব কিছু মিলেই সম্ভবত বেতারের উত্তরণের বিষয়টা ভাবতে হবে। আসলে দুটো সাইড তো এখানে, তাই না? একটা হচ্ছে যে বাংলাদেশ বেতার হচ্ছে একটা সাপ্লাই সাইড, তারা সরবরাহ করছে, সেই সরবরাহের ক্ষেত্রে তারা অনুষ্ঠান দিচ্ছে, বার্তা দিচ্ছে, গান পরিবেশন করছে। আবার একটা ডিমান্ড সাইড আছে যেখানে শ্রোতা আছে। তো সাপ্লাই সাইডের দিক থেকে কিছু করণীয় আছে, ডিমান্ড সাইডের দিক থেকে কিছু করণীয় আছে। ডিমান্ড সাইডের দিক থেকে যেটা আমি মনে করি যে শ্রোতা তার চাহিদার কথা আমাদেরকে জানাবে, শ্রোতা আরও বেশি ইনভলভ হবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের সাথে। আর ডিমান্ড সাইডের কথা যদি বলি, যে ভালো অনুষ্ঠান করার জন্য ভালো লজিস্টিক লাগে। আজকে বাংলাদেশ বেতারে দেখা যায় পরিবহনের সমস্যা আছে। বাংলাদেশ বেতারে একজন প্রযোজক, একজন রিপোর্টার ইচ্ছে করলে কিন্তু কোথাও ছুটে যেতে পারে না। তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রয়োজনীয় বাজেট, প্রয়োজনীয় গাড়ি, এটার ঘাটতি আছে। আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, এখন আমাদের দেশে এফএম সম্প্রচার এসছে। এফএমের যে শব্দ মান বা প্রচার মান, এটা মিডিয়াম ওয়েভের থেকে অনেক বেশি স্বচ্ছ এবং অনেক স্পষ্ট। তো যেই কারণে বাংলাদেশ বেতারের এফএম সম্প্রচার কার্যক্রমে আরেকটু বেশি মনোযোগ দেওয়া উচিত। আর উপস্থাপনা কৌশলের ক্ষেত্রে আমাদের যে রিজিডিটি আছে, আমরা অনেক বেশি ফর্মাল, এই জায়গাটাতে একটু ইনফর্মাল হওয়ার সুযোগ আছে। আর অনুষ্ঠানকে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। তা আমি মনে করি এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারবো আরও ভালোভাবে যদি টেকনোলজিক্যাল সাপোর্ট পাই, জনবল আমাদের ঠিক মতন থাকে। তো এই জায়গাগুলোতে সরকার যদি একটু সদয় হয় এবং একই সঙ্গে আমাদের শ্রোতা যদি সুন্দর করে তাদের চাহিদাগুলো উপস্থাপন করে, আমার তো মনে হয় বাংলাদেশ বেতারের অনুষ্ঠান অন্য যে কোনো সম্প্রচার প্রতিষ্ঠান থেকে অনেক ভালো হবে। কারণ আমাদের রয়েছে প্রায় 70 বছরের পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের অভিজ্ঞতা।